নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখার চেষ্টা করব অবশ্যই 7:15 দিকে তো প্রত্যেকের নজর রয়েছে, কিন্তু এই মুহূর্তে রাইসিনা হিলসে একেবারে সাজো সাজো রব। আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করাবেন এবং সন্ধ্যে 7:15 নাগাদ শপথ বাক্য পাঠ করাবেন দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে ঠিক কি ছবিটা, শেষ মুহূর্তের প্রস্তুতি তো অবশ্যই, কিন্তু কি অবস্থা, কি চলছে এই মুহূর্তে রাইসিনা হিলসের সামনে জানার চেষ্টা করব। অবশ্যই মৈত্রেয়ী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, রাইসিনা হিলসের একেবারে বলা যেতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, ঘন্টা খানেকের মধ্যেই কিন্তু যারা আজকের আমন্ত্রিতরা রয়েছেন তারা আসতে শুরু করে দেবেন এবং তারপরে কিছুক্ষণ বাদে আসবেন ভিভিআইপিরা। ইতিমধ্যে যে সমস্ত আমন্ত্রিত দেশের রাষ্ট্রপ্রধানরা উপস্থিত রয়েছেন সেই রাষ্ট্রপ্রধানরা তারা এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের সঙ্গে সঙ্গে যারা ভিভিআইপিরা রয়েছেন তারা এসে সেই রাষ্ট্রপ্রধান অর্থাৎ ভিভিআইপি গেস্ট যারা তারা এসে পৌঁছাবেন এবং 7:15 থেকে শুরু হয়ে যাবে শপথ গ্রহণের অনুষ্ঠান। এবং শপথ গ্রহণের অনুষ্ঠানের পরে এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে যে রাষ্ট্রপতি তিনি একটি ডিনার হোস্ট করতে চলেছেন। সেই ডিনারে উপস্থিত থাকার কথা আছে সমস্ত রাষ্ট্রপ্রধানদের এবং তারই সঙ্গে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়া নরেন্দ্র মোদী এবং যারা হেভিওয়েট কিছু ক্যাবিনেট মিনিস্টার। এই জায়গাটাতে নতুন মন্ত্রিসভায় নজরে ঠিক কারা কারা রয়েছেন? দেখো, নতুন মন্ত্রিসভায় পর্যন্ত যেটা জানা যাচ্ছে প্রায় 30 জনেরও বেশি মন্ত্রী তারা নরেন্দ্র মোদী ছাড়াও তারা আজকে শপথ নেবেন এবং সেই মন্ত্রিসভার যে তালিকা সেই তালিকা কিন্তু যথেষ্টই দীর্ঘ এবং সেখানে একদিকে যেরকম নাম রয়েছে অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গাডকারি, অর্জুন রাম মেঘওয়ালের মতো, পীযূষ গোয়েলের মতো হেভিওয়েট বিজেপি নেতাদের। অন্যদিকে জেডিএস তরফ থেকে জানা যাচ্ছে কুমারস্বামী, টিডিপি তরফ থেকে রামমোহন নাইডু, চন্দ্রশেখর পেনাসানি, জেডিইউ থেকে রামনাথ ঠাকুর, আরএলডি থেকে জয়ন্ত চৌধুরী, এলজেপি থেকে চিরাগ পাসওয়ান, হ্যাম থেকে জিতন রাম মাঝি এবং আপনার দল থেকে অনুপ্রিয়া পাটিল সহ একাধিক ব্যক্তির নাম কিন্তু শোনা যাচ্ছে আজকে শপথ গ্রহণ করতে পারেন। এছাড়াও একনাথ শিন্ডের দল থেকেও কিন্তু শপথ গ্রহণ করবেন এবং সেই শপথ গ্রহণের অনুষ্ঠান তারা শপথ গ্রহণ আজকে করতে চলেছেন বলে আমরা জানতে পারছি। বেশ মৈত্রেয়ী, একেবারে সঙ্গে থাকো। আর ঠিক এই জায়গা থেকেই বারবার প্রশ্ন উঠে এসছে যে বাংলা থেকে কারা কারা হচ্ছেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে বাংলা থেকে 2 মন্ত্রী, কিন্তু সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন। অন্যদিকে শান্তনু ঠাকুর, তার নামও কিন্তু উঠে আসছে। শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, এই দুটি নাম উঠে এসছে। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শোনাবো। এখন যে দায়িত্ব দেবে সে দায়িত্ব সামলাবো, সংগঠনের কাজ করতাম। এখন যে দপ্তরে দেবেন মাননীয় প্রধানমন্ত্রী, তার যে নীতি, তার যে পলিসি, তার যে ভিশন, সেটাকে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেটা গত 2 বছর ধরে মানে 2টো টার্ম ধরে চলছে। এবং আমার জেলার ক্ষেত্রে অত্যন্ত সুখবর, কারণ স্বাধীনতার পর এই প্রথম আমার জেলা থেকে কেউ কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছে। আপনি কি প্রতিমন্ত্রী নাকি প্রতিমন্ত্রী? মিনিস্টার অফ স্টেট। আমরা 2 জন হচ্ছি আপাতত, আমি এবং শান্তনু ঠাকুর। এখনো পর্যন্ত যা খবর নিয়ে হচ্ছে। মৈত্রেয়ী রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, আমরা দেখেছি যে বিজেপির ক্ষেত্রে এক ব্যক্তি এক পদ, সেক্ষেত্রে তো রাজ্য সভাপতির পদ সেটা ফাঁকা হওয়ার সম্ভাবনা প্রবল। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি মৈত্রেয়ীর সঙ্গে। বাংলা থেকে 2 মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী হচ্ছেন সুকান্ত, প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, আর ফের মন্ত্রী হচ্ছেন শান্তনু ঠাকুর। এই 2 নাম উঠে আসছে। দেশের দিকে তো অবশ্যই নজর থাকবে, কিন্তু বারবার বাংলার মানুষের নজর ছিল যে বিজেপির এই ভরাডুবি এবং 12টি আসন এবার পেয়েছে বিজেপি। 42 আসনের মধ্যে 12টি আসন বিজেপির দখলে গিয়েছে এবং সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদের নাম উঠে এসছে। বালুরঘাটের সাংসদ এবং বনগাঁর সাংসদ, অবশ্যই পরবর্তীতে নজর থাকবে।
আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ, আর তার আগেই শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে, আর শেষমেশ দিল্লিতে সরকার গড়বে ইন্ডিয়া জোটই। न्यू गवर्नमेंट अल्टीमेटली इंडिया ही होवे और जे कोनो दिन थाके एक घर में नहीं चल सकता है। अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिन জন্য गवर्नमेंट থাকবে 15 দিনও তো না হতে পারে। लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी। मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। আমার কাছে বোধহয় নিরর্থক হবে। বলে কাল করবে না। We are waiting and watching. Country needs change. মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली, अनकॉन्स्टिट्यूशनली, इलीगली गवर्नमेंट बना रहा है, हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are all friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি ক্যাব, ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কাজ জুড়ে পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শান্তনু ঠাকুর, সরাসরি নজর রাখবো এখন থেকে 2 বছর পর অবভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে। তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না, আমাদেরও তৈরি করতে হবে। সেটা অবশ্যই দল ডিসাইড করবে, দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে। এই মুহূর্তে বলা তো সম্ভব না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনাদের? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনাদের? আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, এরকমটাই তৈরি করতে হবে। আজকে সিএ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল, আপনি এখন মন্ত্রী হচ্ছেন, এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনারা? আমাদের এনআরসির কোনো ম্যাটার নয়, এনআরসি কোনো ফ্যাক্টই নয়। আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ আমরা যারা নিপীড়িত মানুষ, প্রতারিত মানুষ, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে। তৃণমূল তো এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে। আবেদনকারীর সংখ্যা খুবই কম যারা নিলেন সিএতে সিটিজেনশিপ। আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার, এটাকে কমব্যাট করা কি ধরনের রণকৌশল হবে আপনার, যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায়? প্রথম কথা এটা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি। সে মতুয়া
মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব। আবার যেটা মতো অধ্যুষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না। তো আমরা দ্বিচারিতা দেখেছি। দেখুন, একটা কথা পরিষ্কার, 70 বছরে যেটা সমাধান হয়নি সেটা গত 5 বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে। আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ। তো এটা করতে হলে অবশ্যই এনভায়রনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে। এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল। এটার জন্য সময় লাগবে, অবশ্যই হবে। এমন একটা সময় আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্যের যে সংগঠন সেটার সম্পর্কে, এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না, কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দলের এই ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য সভাপতি? আমি ব্যক্তিগত কারুর মন্তব্যে কোনো বক্তব্য দেব না। আমার কোনো পছন্দ নেই। দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেব। রাজ্য সভাপতির পরিবর্তনটা কিভাবে দেখছেন? রাজ্য সভাপতি পরিবর্তন করবে, যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে। এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না। আমি কে? আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন। দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে। তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন। মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে, কিভাবে দেখছেন? এটা ওদের অধ্যত্ত। ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা, তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন। না, আমার একটা প্রশ্ন ছিল, 1 মিনিট, আমার একটা প্রশ্ন ছিল এই কারণে, সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে। সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে, তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে। আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি? আমি কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যাইনি দলের। আমার লোকসভাতে সমস্যা ছিল, সেটাই আমার মেন সমস্যা ছিল। আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই। কেন বক্তব্য করব? দল যাকে আনবে, যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে। সেখানে আমার অপোজ করার কোনো তো আসে না। আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে, সেটা নিয়ে আমার মেন সমস্যা, অন্য কিছু নয়। শান্তনুবাবু, আপনারা 4 জন মন্ত্রী ছিলেন 2019-এ জেতার পর। এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে 2 জন মন্ত্রী হলেন, আপনি এবং সুকান্ত বাবু। সামনে 26-এর লড়াই, সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না? এটা দলের সিদ্ধান্ত। লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন না। লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামীতে। কারণ আপনারা দেখেছেন যে সিপিএম 2006 সালে যে সংখ্যা নিয়ে এসেছিল, 2011 সালে সম্পূর্ণভাবে তাদের ভরাডুবি হয়েছিল। তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে? আচ্ছা, ঠাকুরবাড়িতে উদযাপন হবে, মানে ফিরে গিয়ে উদযাপন হবে? দেখুন, মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি, আমার পরিবারের লোকেরা খুশি। তো এখনো তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইনি। তো গেলে তো অবশ্যই তারা, আমার পার্টি, আমার জেলার যারা আছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। কিভাবে করবেন সে যাওয়ার পরে ডেভেলপমেন্ট। নো ডাউট আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল, ফাটল ধরেছে। আমার বাড়িতে ফাটল ধরানোর চেষ্টা চলেছিল, মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর চেষ্টা চলেছেই। কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম, সেখান থেকে আমাকে সরাতে পারেননি। এবং কনস্পিরেসি শুধু একটা দিকে নয়, ভোটের রাজনীতি মানে ভোটের সময় যে কনস্পিরেসি হয়েছে তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে। আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে। ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আমার পরিবারের একটা দ্বিধাবিভক্ত করার চেষ্টা করেছে, সেখানে অসফল হয়েছে। তো আমি মনে করি মানুষের ভালোবাসার উপর চেয়ে আর কিছু নেই, এটাই আলটিমেট। আর নয় দিদি, আবার পরে দেবো দিদি। ভর দুপুরে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতি, 2 জন গ্রেপ্তার। কিন্তু একটু সেই মুহূর্তের ছবিটার দিকে নজর রাখি। সিসিটিভি ফুটেজে কি ধরা পড়েছে দেখুন। ভয়াবহ ছবি বলা যায়। একেবারে দোকানে ঢুকলেন বেশ কয়েকজন, প্রত্যেকের হাতে কিন্তু রিভলভার রয়েছে এবং আগ্নেয়াস্ত্র রয়েছে তাদের হাতে।
হাতে তারা ঢুকলেন। শুধু এখানেই শেষ নয়, এরপর দেখুন হেলমেট পরেও ঢুকছেন বেশ কয়েকজন এবং তারপর রীতিমতো লুটপাটের পরিস্থিতি, ভয়াবহ অবস্থা। নিরাপত্তা রক্ষীদের দিকেও কিন্তু হাত তোলা হয়। আমরা নজর রাখার চেষ্টা করব অবশ্যই। সেই সময়কার সিসিটিভি ফুটেজ আপনাদেরকে দেখাচ্ছি, ভয়াবহ সেই সিসিটিভি ফুটেজ, সেই সময়কার পুরো ঘটনাটা, যে সময় দুষ্কৃতীরা ঢুকছেন সেই সময়কার ছবিটা ধরা পড়েছে। আমি একটু জানার চেষ্টা করব, দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, যে প্রশ্নটা আগেই থাকবে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ কি বলছে? আরো কাউকে কি গ্রেপ্তার করা গেল? কি জানা যাচ্ছে এই দুষ্কৃতীদের সম্বন্ধে? কারণ যে ছবি আমরা দেখছি তা ভয়াবহ। দেখো, একেবারে পুলিশ এখনো পরিষ্কারভাবে জানাচ্ছে না কি দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে কি গ্রেপ্তার হয়নি। আর যেই ঘটনা ঘটেছে, যেই সিসিটিভি ছবি সামনে এসছে, সেই সিসিটিভি ছবিতে একেবারে আতঙ্কিত হয়ে পড়ছে রানীগঞ্জ শহর সহ আসানসোল শহরের বাসিন্দারা। যেইভাবে সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে কি দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে হেলমেট পরে দোকানের, সোনার দোকানের ভেতরে ঢোকে, এরপর ব্যাগ থেকে একের পর এক আগ্নেয়াস্ত্র বার করে। শুধু আগ্নেয়াস্ত্র নয়, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বার করে এবং সোনার দোকানের নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র প্রথমে কেড়ে পড়ে লুটপাট চালাতে শুরু করে। যখনই মুখে কাপড় এবং হেলমেট পরে পরে দুষ্কৃতীরা দোকানের ভেতরে ঢুকছিল, তখনই কোথাও না কোথাও আশেপাশে দোকানদারদের সন্দেহ দানা বাঁধে এবং রানীগঞ্জ থানার পুলিশকে খবর দেওয়া হলে তড়িঘড়ি রানীগঞ্জ থানার পুলিশ এসে এই সোনার দোকানকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং পুলিশকে দেখেই আমরা দেখলাম যে কয়েকজন হেলমেট পরেও ঢুকলেন। তাহলে বাইকে করে কতজন এসেছিল, কিভাবে এসেছিলেন এই দুষ্কৃতীরা? দেখো, পুলিশ জানাচ্ছে কি 5 থেকে 6 জন দুষ্কৃতীরা দোকানের ভেতরে ঢুকেছে এবং দোকানের বাইরে বেশ কয়েকজন দুষ্কৃতী অপেক্ষা করছিল। সুতরাং পুলিশ মনে করছে 3টে বাইকে করেই দুষ্কৃতীরা সোনার দোকান লুট করার উদ্দেশ্যে এসেছিল। বাইকে করে কেন এসেছিল? রানীগঞ্জ শহরের এই সোনার দোকান হচ্ছে বাজারের জনবহুল এলাকা, সেইখানে গাড়ির যানজট অনেকটাই বাড়ে। সেই কারণে 4 চাকা বাদ দিয়ে দুষ্কৃতীরা 2 চাকা ব্যবহার করছিল এবং এই 2 চাকায় কিন্তু খুব সহজে এই যানজট ভরা রাস্তা থেকে তারা পালিয়ে নিরাপদ জায়গায় চলে যেতে পারে। সেই কারণে তারা দুষ্কৃতীরা বাইক ব্যবহার নিয়ে এসেছিল, এটা এমনটাই মনে করছে পুলিশ। এবং যখনই পুলিশ সোনার দোকানকে ঘিরে ফেলে, তারপরে দুষ্কৃতীরা পুলিশকে দেখে গুলি ছুটতে শুরু করে। পাল্টা পুলিশ গুলি ছোড়ে, যাতে একজন দুষ্কৃতীর পায়ে গুলি লেগেছে, কিন্তু ঘটনাস্থল থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে পড়ে সেই গুলিবিদ্ধ দুষ্কৃতীকে তারা অন্যান্য দুষ্কৃতীরা তুলে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। এবং আমরা কিছুক্ষণ পর যা খবর পাই, রানীগঞ্জ শহর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত মহিশিলা এলাকায় সেইখানে দুষ্কৃতীদের সন্ধান পাওয়া যায়। সেইখানেও দুষ্কৃতীরা গুলি ছুটতে ছুটতে যাওয়া শুরু করে, যাতে একজন মহিশিলাবাসীর গুলি লেগেছে এমনটা খবর পাওয়া যাচ্ছে। তার চিকিৎসা আসানসোল জেলা হাসপাতালে চলছে। এবং আসবো সেক্ষেত্রে আরো একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই থেকে যাচ্ছে, আমি তোমার কাছে যে প্রশ্ন রাখতে চাইবো, এই যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলেন দুষ্কৃতীরা, এই আগ্নেয়াস্ত্র নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন সেই নিরাপত্তা বাহিনীর আগ্নেয়াস্ত্র তাদের হাতে দেখা যাচ্ছিল এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু পুলিশের হাতে পরে দেখা যাচ্ছে, অর্থাৎ পুলিশ কোনোভাবে উদ্ধার করেছে সেই আগ্নেয়াস্ত্র। কি জানা যাচ্ছে? দেখো, দুষ্কৃতীরা যখন এই সোনার দোকান ছেড়ে পালায়, তখন কিন্তু এই নিরাপত্তা রক্ষীর আগ্নেয়াস্ত্র তারা সঙ্গে নিয়ে যায়, কিন্তু কিছুটা দূরে যাবার পর দুষ্কৃতীরা সেই আগ্নেয়াস্ত্র একটি জঙ্গলে ফেলে দেয়। জঙ্গলে ফেলে দেয় কেন? এই আগ্নেয়াস্ত্র হচ্ছে রাইফেল। এই রাইফেল যদি তারা নিয়ে যায় সঙ্গে, তাইলে কোথাও না কোথাও একটা মানুষ সন্দেহ করবে, পুলিশের নজরে আসবে এই রাইফেল এবং তারা ধরা পড়ে যেতে পারে। তাই মনে করে পরে দুষ্কৃতীরা এই আগ্নেয়াস্ত্রকে জঙ্গলে ফেলে দেয়। পরে যা পুলিশ উদ্ধার করে নিয়ে এসেছে সোনার দোকানে এবং ইতিমধ্যেই আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি মর্যাদার আধিকারিকরা সোনার দোকানে তদন্তে এসছে এবং আসানসোল দুর্গাপুর পুলিশের গোয়েন্দা বিভাগও এই তদন্ত ভার তারা পুলিশের সাথে সাথে করছে এবং আশেপাশে যে থানা এলাকা রয়েছে সমস্ত থানা এলাকায় নাকা চেকিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং আসানসোল শহর হচ্ছে ঝাড়খণ্ড লাগোয়া শহর, সেই ক্ষেত্রে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ রীতিমতো রাখছে আসানসোল
আসানসোল দুর্গাপুর পুলিশ এমনটা মনে করছে কি দুষ্কৃতীরা এলাকা ছাড়া এবং নিরাপদ জায়গা যদি যেতে হয় তাহলে কিন্তু তারা সোজা বেশ, ঝাড়খণ্ডের দীপক, দিকে বেশ, পালাবে। তুমি এবং বলছিলে যে প্রত্যক্ষদর্শীদের মধ্যে একজন আহত হয়েছেন, তিনি কি বলছেন একটু শোনাবো। অনুষ্ঠান অ্যাটেন্ড করতে যাচ্ছিলাম তসবি ম্যারেজ হলে। তো এই চক্রবর্তী মোড়ের কাছে আমার কারটা দাঁড় করিয়ে চারজন দাঁড়িয়েছিল, একজন বলছিল লেগে আছে, তো আপনি একটু হসপিটালে ড্রপ করতেন। আমি বললাম না, ফ্যামিলি আছে, আপনি ওয়েট করুন করার জন্য। তখন আমাদের বের করে নিল, বের করে আমার মেয়ে বাচ্চাকে টানাহাতি করছিল, চারজন ছিল। আমি বাচ্চা করলাম, তখন আমাদের শ্যুট করলো, সামা আমার ওয়াইফ বেরিয়ে গেছে, দিয়ে ওরা দৌড়ে চলে গেলো। এখানে আরেকটা দাদারও লেগেছে। আর অন্যদিকে জগৎবল্লভপুর, সেখানে যেন ছিনতাইয়ের ঘটনা থামছেই না। আরো একবার ছিনতাই, সিসিটিভি ফুটেজ আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাচ্ছি কিভাবে ছিনতাই করলেন। দেখুন, এলেন দুষ্কৃতী এবং একেবারে সেই বৃদ্ধের গলা থেকে ছিনতাই করে নিয়ে চলে গেলেন হার। কিভাবে এই ঘটনা ঘটলো সেই সময়কার ছবিটা আপনাদের দেখাচ্ছি। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, কোনো ব্যবস্থা নেওয়া গেল, জানা গেল? দেখো, অবশ্যই পুলিশের তরফ থেকে এই যে যারা এই ঘটনা ঘটিছে তাদেরকে শনাক্তকরণ করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। মূলত যেটা সবচেয়ে বড় সমস্যা জগৎবল্লভপুর এলাকা, সেটি হচ্ছে আমতা এবং হুগলির বেশ কিছু অংশ খুব দ্রুত এই এলাকা থেকে বেরিয়ে যাওয়া যায় এবং বাইরে থেকে এসে দুষ্কৃতীরা এই দুষ্কৃতি কর্ম করে তারা চলে যাচ্ছে। বারবার এই ঘটনা ঘটেছে। আজ সকালে এক বৃদ্ধ, তিনি যখন তার দোকান খুলেছিলেন সেই সময় পেট্রোল কিনতে আসার অছিলায় এই দোকানে যায় দুই বাইক আরোহী, তাদেরকে তেল দিতে বলে এবং তেল দেওয়ার যখন তিনি কাজ শুরু করেছিলেন সেই সময় হঠাৎ করেই এই বৃদ্ধর গলা থেকে সোনার হার ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যায় এবং একেবারে সব সকালেই এই ঘটনা ঘটে। শুধু এই নয়, এক সপ্তাহ আগেও কিন্তু এক বৃদ্ধ, তিনি সকাল 10টার সময় আত্মীয়র বাড়ি যাচ্ছিলেন, রাস্তার মধ্যে দাঁড় করিয়ে এই বাইক আরোহীরাই তারা কিন্তু দাঁড় করিয়ে তার সোনার হার ছিনতাই করে। ফলে এই দুষ্কৃতীরা তারা বারবার করে এলাকায় ঢোকে। কি বলছেন শোনাবো। দুজন এলো ওই দিক থেকে বাইকে করে এসে একজন নেমে পড়ে ওই দিকে এসে বলছে হাফ লিটার তেল দাও। বলছে হাফ লিটার তেল দাও বলে আর বাইকটা ওই জন্য এসে ঘুরিয়ে দাঁড়িয়ে স্টার্ট দিল আর আমি বাঁ হাতে চলতে দেবো কি আর হাতটাকে চলান করে ছিলেন নিয়ে ঘুর